16ই ডিসেম্বর ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা। ডিসেম্বর 16 কেন নামটা বলছি একটু পরে বলছি। প্রথমে বলি গতকাল একটা টুর্নামেন্ট হলো, টুর্নামেন্টে ফাইনাল অনূর্ধ্ব-17, তাতে ইস্টবেঙ্গল হেরে গেল এবং সেই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার দেবজিৎ রায় এবং টুর্নামেন্টের টপ স্কোরারও হয়েছে দেবজিৎ রায়। ও মোট 2টো হ্যাটট্রিক করেছে এই গোটা টুর্নামেন্টে, মানে ফাইনাল ফেজে 2টো হ্যাটট্রিক করেছে। তা দেবজিৎকে নিয়ে বলার আগে বলি যে আজকে দেখছিলাম সকালে বা এরকম বহু মাঝে মধ্যে একটা মানুষের মধ্যে একটা ব্যাপার আসে যে তারা বারবার বলতে থাকে যে ভারত কেন ফুটবলে পিআইও বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ব্যবহার করে না বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তো এই ব্যাপারটা নিয়ে আমি ব্যক্তিগত স্তরে কারোর সাথে বহু আগে আলোচনা করেছি এবং এই জানি না যে এই ব্যাপারটা নিয়ে কেন এত বারবার আলোচনা হয়। কেননা দেখুন, যেসব দেশ এইগুলো অ্যালাউ করে তাদের দ্বৈত নাগরিকত্বের একটা প্রভিশন আছে, লিগ্যাল অপশান আছে, মানে একজন 2টো পাসপোর্ট রাখতে পারে। তো ভারতের এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই। যেসব দেশে এগুলো অ্যালাউ করে সেই সব দেশে কিন্তু এটা সমস্ত নাগরিকের জন্যই প্রযোজ্য। এমন নয় যে শুধু ফুটবলারের জন্য আলাদা কোনো নিয়ম, সেটা হতেও পারে না। তো ভারতের ক্ষেত্রে কিন্তু এইটা যদি করতে হয়, এটা কিন্তু শুধু ফুটবলের জন্য করলে চলবে না, কেননা ফুটবল একমাত্র খেলা নয় বা একমাত্র পেশা নয়। এটা যদি করতেই হয় তাহলে কিন্তু এটা সামগ্রিকভাবে সমস্ত দেশের নাগরিকের জন্যই করতে হবে। এখন এই ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, মানে এটা অসম্ভবও নয় কিন্তু সহজও নয়, এবং এটা করাই যায়, কিন্তু এটা করতে গেলে ধাপে ধাপে করা উচিত আমার মনে হয় ব্যক্তিগত স্তরে। কেন দেখুন, এই মুহূর্তে কিন্তু ভারতের একটা মূল সমস্যা হচ্ছে, ভারতে প্রচুর নাগরিক তো দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমিও যেমন একটা দেশে কাজ করছি বহুদিন ধরে, বিভিন্ন দেশে কাজ করেছি, সেরকম আমার মতন অনেক ইস্টবেঙ্গল ফ্যানও রয়েছে। তারা অনেকে আমার ওই চ্যাটফর্মে লেখালেখি করে। তাদের মধ্যে অনেকে কিন্তু ভারতীয় নাগরিক নয় এই মুহূর্তে, মানে দে আর নট পাসপোর্ট হোল্ডার্স অফ ইন্ডিয়া। কেন? তার কারণ, ধরুন একজন থাকে কেউ থাকেন ধরুন ইংল্যান্ডে, এবং একটা সময়ের পর সে সেখানে কাজ করছে, সে সেখানে পাসপোর্ট পাওয়ার একটা অপশান পায়। পাসপোর্ট পাওয়া মানে তার কাছে একটা ওয়ার্ক পারমিট, আনলিমিটেড ওয়ার্ক পারমিট, যতদিন ইচ্ছা সে কাজ করতে পারে, চাকরি চলে গেলেও তার কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে সে সেখানকার নাগরিকত্ব নিতেই পারে, কেন তার সেটা একটা পেশার ক্ষেত্রে সেটা একটা বিশাল বড় একটা সহায়। কিন্তু যেই মুহূর্তে সে সেই দেশে নাগরিকত্ব গ্রহণ করবে, তাকে কিন্তু নিয়ম মতে সাথে সাথে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিতে হবে। এখন কিছু দেশ আছে ভারতের মতো যারা দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে না, যেমন টেকনিক্যালি ইউএসএ অ্যালাউ করে না, মানে আপনি যদি ইউএসএ নাগরিক হন আপনি আরেকটা দেশের পাসপোর্ট রাখতে পারবেন না, কিন্তু তবু অনেকে রাখে, আমি জানি, অনেক ইউএস নাগরিককে জানি। যাকে সে বিষয়ে বেশি যাচ্ছি না, কিন্তু যেটা করা যেতেই পারে সেটা হচ্ছে, যেই সব উন্নত দেশ দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে, ইউএস তো করছে না, এবং যাদের সাথে ভারতের সুসম্পর্ক আছে, সেই সব ক্ষেত্রে প্রাথমিকভাবে অন্তত যারা ভারতীয় নাগরিক, যারা ভারতীয় হিসেবে জন্মেছে এবং জন্ম থেকে যাদের ভারতীয় পাসপোর্ট, তাদের ক্ষেত্রে যদি ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে তো খুবই ভালো। এটা প্রাথমিক ধাপ, এইটা হচ্ছে না বা এইটা এখনও হয়নি। আর আপনি বলছেন র্যান্ডাম বিদেশ থেকে ফুটবলারদের 2টো পাসপোর্ট, ওইটা আকাশ কুসুম কল্পনা। তো আপনি একটু বাস্তবটা বুঝুন। আমি মাঝে মধ্যে দেখবেন, মানে আমার বিভিন্ন অডিওতে টুকটাক হয়তো একটুখানি রাজনৈতিক সস ঢেলে দিই। তো অনেকে বলে, দাদা দাদা কেন রাজনীতি ঢোকাচ্ছ? না, রাজনীতি ঢোকাচ্ছি না, কিন্তু মাঝে মধ্যে না এটা প্রয়োজন আছে। আপনাকে সামগ্রিক ব্যাপারটা বুঝতে হবে। গোটা বিশ্বের এই ইকোসিস্টেমটা, যে সমাজ ব্যবস্থা, আইন কানুন, এগুলো একটু বুঝতে হবে। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ এসব মাথায় উদ্ভট চিন্তাভাবনা আসবে। আপনি যদি এই পুরো ব্যাপারটা বোঝেন, এই সামগ্রিক রাজনৈতিক এই পুরো ব্যাপারটা নাগরিকত্বের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি দেখবেন নিজেই আর এই প্রশ্নটা করছেন না। এটা যতক্ষণ না বুঝবেন আপনি একই প্রশ্ন ওই 1 মাস অন্তর অন্তর করেই চলবেন। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল। তো 16ই ডিসেম্বর কেন বলছি,
16ই ডিসেম্বর বলার একটাই কারণ, 2023 16ই ডিসেম্বর একটা ভিডিও বেরিয়েছিল এক্সট্রা টাইমে। সেই ভিডিওয়ে বলা হয়েছিল যে ইস্টবেঙ্গল অনূর্ধ্ব-17 লেভেলে 4-1 গোলে বা 4-0 বোধ হয়, না 4-1 আমি ভুলে গেছি, ইস্টবেঙ্গল মোহনবাগান আন্ডার-17, মোহনবাগান সুপার জায়ান্ট আন্ডার-17কে হারিয়ে দেয়। তো সেই ম্যাচের ভিডিও ক্লিপ নিয়ে সবাই হইচই করতে শুরু করে দিল, গুণনাচ শুরু করে দিল। কিন্তু আমি যখন ভিডিও ক্লিপটা দেখলাম ওই ম্যাচে দেবজিৎ রায় একটা গোল করেছে এবং বাকি 2 বা 3টে গোলের ক্ষেত্রেও ওর কিন্তু দারুণ কন্ট্রিবিউশন রয়েছে। এবং যা লিমিটেড ভিডিও ক্লিপ দেখলাম ছেলেটার অসম্ভব কিছু স্কিল রয়েছে, যেটা আদর্শ, মানে নাম্বার 9 হওয়ার জন্য, সেন্টার ফরওয়ার্ড। তো সেই মুহূর্তেই আমি ব্যাপারটা, আমার পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান আছে যে ইউএসএতে থাকে, তার সঙ্গে আলোচনা করলাম। মানে সে দারুণ খেলা বোঝে, মানে আমি জানা বুঝি আমার থেকে অনেক বেটার বোঝে সে আবার টেকনিক্যালি ব্যাপারটা বোঝে। আমি বুঝি কিন্তু মানে অতটা টেকনিক্যালি সাউন্ড নই। তো সেও কিন্তু মানে খুব উচ্ছ্বসিত হলো মানে দেবজিৎ রায়ের খেলাটা দেখে। তো তারপর আমি ওইটা নিয়ে একটু হইচই করলাম, কেননা আমি দেখলাম ইস্টবেঙ্গলে যে বিভিন্ন ফ্যান গ্রুপ আছে বা এইসব মিডিয়া রয়েছে, ইউটিউবার, সোকল্ড ইউটিউবার, তারা দেখলাম যে মানে দেবজিৎ রায়ের নামই উল্লেখ করছে না, সবাই গুণনাচ করছে। তো তখন আমি ক্লিপ কাটিং করে মানে দেবজিৎ রায়ের খেলার অংশটুকু করে টুইট করলাম। তারপর ওই ভিডিও ক্লিপটা চারিদিকে শেয়ার হতে শুরু করলো, তখন সবাই দেবজিৎ রায় করতে শুরু করলো। এবং একটা ব্যাপার বলি যে একটু সবার উপর নজর রাখা দরকার। আমি যেমন ব্যক্তিগত স্তরে মানে কয়েকদিন অডিও বা অডিও দিইনি, তার কারণ হচ্ছে ভারতে ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছিলো, তো আমি খুব ক্লোজলি ফলো করছিলাম, প্রত্যেককে ফলো করছিলাম, এক্সিট পোলের সময় থেকে বা তার আগে থেকে, বা এক্সিট পোল যখন চূড়ান্ত ব্যর্থ হলো তখন আমি সবারটা শুনছিলাম। মানে যারা এক্সিট পোল ভুল প্রেডিক্ট করেছিল, যেসব বিভিন্ন ইউটিউবার, তাদের নাম উল্লেখ করছি না কারণ এটা বিশুদ্ধ রাজনৈতিক আলোচনা নয়, তাদের কথা আমি শুনছিলাম। মানে আমি একটু বোঝার চেষ্টা করি যে কে কীরকম ভাবে। ধরুন কোনো একটা প্রো টিএমসি চ্যানেল বা প্রো বিজেপি চ্যানেল বা প্রো সিপিএম চ্যানেল বা প্রো লেফট ফ্রন্ট চ্যানেল, এই সবগুলো কিন্তু আমি শুনি, ইউটিউবার এগুলো শুনে একটু বোঝার চেষ্টা করি মানুষ কীভাবে ভাবছে ব্যাপারটা। ওতে করে উপকার হয়, মানে একটু লজিক তৈরি করতে বা মানুষকে বুঝতে একটুখানি সুবিধা হয়। তো সেই জন্যই আমি বিভিন্ন এইসব কে কোথায় কি পোস্ট করছে এগুলো একটু নজর রাখি। তো দেখলাম যে তখন ওই দেবজিৎ রায়কে চেপে ধামাচাপা দিয়ে গুণনাচ করা হচ্ছে, মানে একটা অংশ থেকে মানে গুণনাচকে প্রমোট করা হচ্ছে। তো তারপর আমি যখন ভিডিও ক্লিপটা শেয়ার করলাম তখন তো অনেকে নড়ে চড়ে বসলো না দেবজিৎ রায়। তার কিছুদিন বাদে আমাকে একটা ব্যক্তিগত কাজে কলকাতায় যেতে হয়েছিল, তো তখন আবার রিটার্ন লেগের খেলাটা চলছিল আন্ডার-17। তাই মাঠে গেলাম, স্পেশালি গেলাম দেবজিৎ রায়ের খেলাটা দেখতে। তো দেখলাম যে ইস্টবেঙ্গলের যে টিম গেমটা খুবই বাজে, মানে যে কি একজন ইস্টবেঙ্গলে এই মুহূর্তে রয়েছে না যে কোচ, বীরেন্দ্র নাকি, ভুলে গেছি ওনার নাম, মানে একদমই ভালো লাগেনি ইস্টবেঙ্গলকে যেভাবে কোচিং করাচ্ছিল, আমার একদমই ভালো লাগছিল না। তো আমি তবুও মানে ব্যক্তিগত স্তরে দেখছিলাম ইন্ডিভিজুয়াল স্কিল সেটগুলো, তো আবার মানে আমি রিকনফার্ম করলাম যে দেবজিৎ রায় কিন্তু রাইট ট্র্যাকে আছে। এবার আজকে আমি বর্তমানে দেখলাম, মানে বর্তমান খবরের কাগজে, যে দেবজিৎ রায়কে বোধহয় রিজার্ভ টিমে প্রমোট করবে, যেটা করা উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, গুণনাচ কোথায় থাকবে? মানে এখন তো এটা প্রমাণিত, মানে দিনের আলোর মতো, মানে এক্সিট পোল নয়, এটা এখন অ্যাকচুয়াল রেজাল্ট। এটা দিনের আলোর মতন বোল্ড লেটারে প্রমাণিত যে গুণনাচের থেকে 1000 গুণ এগিয়ে দেবজিৎ রায়। তো গুণনাচকে কি আপনি আইএসএল স্কোয়াডে রেখে দেবেন? আমি বলছি না যে দেবজিৎ আইএসএলের জন্য ফিট বা প্রিপেয়ার্ড, কিন্তু গুণনাচও নয়। তো গুণনাচ আইএসএল স্কোয়াডে থাকলে দেবজিৎ রায় কেন থাকবে না? আপনি দেবজিৎ রায়কে আইএসএল স্কোয়াডে রাখুন, রেখে এবার আপনি ওকে ধীরে ধীরে তৈরি করুন। দেখুন, আইএসএল স্কোয়াডে রাখা মানে এই নয় যে আপনাকে ওকে বিশাল টাকা দিতে হবে, টাকাটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আপনিও কীভাবে ওকে গ্রুমিং করছেন। তো গুণনাচ গুইতের মতন প্লেয়ার যদি থাকতে পারে আইএসএল স্কোয়াডে, দেবজিৎ রায় কিন্তু অবশ্যই থাকতে পারে। কিন্তু আইএসএল স্কোয়াডে থাকা মানে এই নয় যে ওকে 5 স্টার হোটেলে রাখতে হবে, কোনো দরকার নেই। আপনি দেবজিৎ রায়, শ্যামল বেসরা এদেরকে দরকারে নিউ টাউন বা আপনার সল্ট লেকে একটা অ্যাপার্টমেন্টে 4-5 জন একসাথে থাকুক, থাকে তো, ইয়াং প্রফেশনালস তো থাকে,
যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে, যারা ধরুন কলকাতার বাইরের ছেলে, নর্থ বেঙ্গলের ছেলে, বা যারা ধরুন অন্য রাজ্য থেকে এসে অনেকেই তো কাজ করে কলকাতায় আইটি সেক্টর, তো তারা তো থাকে, মানে শেয়ার করে থাকে। আর একটা 4 অ্যাপার্টমেন্ট বা 3 রুম অ্যাপার্টমেন্টে কেন থাকতে পারবে না? থাকুক এরা। 5 স্টার হোটেলে এদের কোনো দরকার নেই, এদের যেটা দরকার হচ্ছে প্রপার ট্রেনিং। কিন্তু আমি জানি এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে অতটা জ্ঞান নেই যে তারা মানে প্রত্যেককে ব্যক্তিগত পার্সোনাল কোচ দেবে। কিন্তু আমি চাই যে এদেরকে অন্তত আপনি কিছুটা অ্যালাউন্স দিন, কিছুটা দিন, ঠিক আছে? এবং আমি বলবো দেবজিৎ রায়, শ্যামল বেসরা, এরা যেন প্রত্যেকে সে অ্যালাউন্সের টাকা দিয়ে একটা ব্যক্তিগত কোচ রাখে, একটা পার্সোনাল কোচ, যার তত্ত্বাবধানে এদেরকে কিন্তু নিয়মিত বাড়তি অনুশীলন করতে হবে। ক্লাবের কোচ যে ট্রেনিংগুলো করবে, এটা কী ট্রেনিং হয়? কোনোই ট্রেনিং হয় না। ধরুন একটা মাঠ ভাড়া নেয় এরা সল্টলেকে বা কোথাও সেন্টার অফ এক্সেলেন্সে 2 ঘন্টার জন্য ভাড়া নেয়, নিয়ে 2 ঘন্টা অনুশীলন। বাকি বাকি টাইমটা কী হবে? আপনি লেখাপড়া করে কি বড় হয়েছেন দিনে 2 ঘন্টা পড়ে, নাকি আপনি অফিসে যান গিয়ে 2 ঘন্টা কাজ করেন গোটা দিনে? 2 ঘন্টা করে কোনো কাজই হবে না জীবনে। তো এদের কিন্তু বাড়তি অনুশীলনগুলো করতে হবে। এগুলো ক্লাব কোচ করাবে না, ক্লাবে পার্সোনাল ট্রেনিংয়ের ব্যবস্থা এই মুহূর্তে তো করেনি, বা এটা মাথায় এটা আমি শিওর যে সামনের মরশুমে হবে না। কিন্তু আমি চাই অন্তত আপনি এদেরকে কিছুটা অ্যালাউন্স দিন, স্টাইপেন্ড দিন, এবং সেই টাকা দিয়ে এরা যেন কোচ রাখে। নিজের কেরিয়ারে ইনভেস্ট করতে হবে এদেরকে, দেবজিৎ রায়দেরকে। এবং দেবজিৎ রায়কে প্রচুর খেলতে হবে, প্রচুর, মানে মাঠে ঘাটে যেখানে ইস্টবেঙ্গল খেলছে, ইস্টবেঙ্গল রিজার্ভ টিম, সিএফএল তো আছে, ক্যালকাটা ফুটবল লিগ, বা ধরুন আপনার এখানে মানে যেখানে যেখানে খেলতে আছে, এমএলএ কাপ, ধরুন প্রত্যেকটা জায়গায় যেতে হবে, আর খেলতে হবে, প্রচুর গোল করতে হবে। আর আর কি আর একটা শেষে এইটা বলে শেষ করি। গতকালই দেখলাম যে ইস্টবেঙ্গল শান্তিপুর নদিয়াতে গিয়ে ট্রায়াল করছে। এটা দুর্দান্ত ব্যাপার। মানে এই ব্যাপারটা নিয়ে আমি আমার চ্যাট ফোরামে বহু আলোচনা করেছি। তো আপনাকে এটা জানতে হবে যে আপনি কলকাতায় বসে সারা বাংলা থেকে সব ট্যালেন্ট টেনে আনতে পারবেন না, এটা সম্ভব নয়। একটা ছেলে যে ধরুন একটা মজদুরের ছেলে বা একজন চাষির ছেলে, যে ধরুন নর্থ বেঙ্গলে থাকে, ভুলে যান চাষি, তার বাবা হয়তো ধরুন ডাক্তার, সে হয়তো ধরুন কুচবিহারে থাকে, সে কি ওখান থেকে মানে ডাক্তার কি ছুটি নিয়ে ছেলেকে নিয়ে ট্রায়ালে আসবে কলকাতায়? আপনাকে কিন্তু গোটা বাংলা জুড়ে, অন্তত বাংলা যে প্রধান প্রধান যত ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে, সেখানে গিয়ে কিন্তু এই সেশনগুলো নিতে হবে, ট্রায়ালগুলো নিতে হবে। এবং যে শান্তিপুরে যে ট্রায়ালটা হলো, সেখানে দেখলাম ইস্টবেঙ্গলের যে জুনিয়র টিমের কোচ ফাল্গুনী দত্ত, ও বলছে যে ইস্টবেঙ্গলের পরিকল্পনা আছে নেক্সট বনগাঁয় যাওয়া। অবশ্যই যাক, বনগাঁয় যাক, পুরুলিয়ায় যাক, বাঁকুড়ায় যাক, সমস্ত যে প্রধান প্রধান দক্ষিণ 24 পরগনায় যাক, দার্জিলিংয়ে যাক, গিয়ে ইস্টবেঙ্গল ট্রায়ালগুলো করুক, স্থানীয় লেভেল থেকে লোকাল ছেলেগুলোকে তুলুক। এতে করে এক তো ভালো ভালো ছেলে পাবে, এটা ছাড়াও যে বিভিন্ন স্থানীয় যে ছোটো ছোটো ফুটবল ক্যাম্পগুলো আছে, তাদের মধ্যেও একটা রক্তের সঞ্চালন হবে, একটা অক্সিজেন পাবে তারা। কেননা সেখানে যে তারা ধরুন একটা চালাচ্ছে, একটা ছেলে ধরুন নিজের তাগিদে একটা কোচিং ক্যাম্প চালাচ্ছে, সেখানে সে কী বলে একটা কোচিং ক্যাম্প চালাবে? খেলা শেখো, শিখে মানে কি বড় হও, ভালো শরীর স্বাস্থ্য বানাও না। এখন সে এটাও বলতে পারবে যে তুমি যদি ভালো ফুটবল খেলো, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জুনিয়র টিমে সিলেক্টেড হতে পারবে। আপনাকে একটা এন্টার পাইপলাইন, একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। এইটা নিয়ে বিশদে আলোচনা করাই যায়, আমি ব্যক্তিগত স্তরে কারোর সাথে আলোচনা করেছি। কিন্তু আপাতত এই কাজটুকু করুক ইস্টবেঙ্গল, তার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য নিতু সরকারের, ইমামির লোকজনের, বা ধরুন রাহুলের, মানে সাচি বা জুপিটার ওয়াগনস, জানি না কারা কারা এই প্রজেক্টের সাথে ইনভলভড আছে। কিন্তু এই ব্যাপারটা আরও ভালোভাবে করতে হবে। এতে করে কিন্তু একটা অটো ক্যাটালিসিস হবে। আপনার এই কোচিং সেন্টারগুলো, যে বিভিন্ন স্বতন্ত্র কোচিং ক্যাম্পগুলো রয়েছে গোটা বাংলা জুড়ে, এরাও কিন্তু একটা অক্সিজেন পাবে। সকলে ভালো থাকবেন।